তো বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিহীন কৃষকদের জন্য কৃষক বন্ধু ব্যবস্থা করেছেন। তার ফর্ম কিন্তু এটা। তো ভূমিহীন কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটি কৃষক বন্ধু প্রকল্পের মতোই ব্যবস্থা করেছে। তো দেখুন, এটাই সেই ফর্ম। তো আজকে দেখিয়ে দেব কিভাবে ফর্মটা আপনারা ফিল আপ করবেন। কোনো অংশ যদি বাকি থাকে তাহলে এই 4,000 টাকার সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন। তো কি কি ডকুমেন্টস লাগবে, চেকলিস্ট রয়েছে, সমস্ত কিছুই দেখিয়ে দেব। তো চলুন দেখে নিই কীভাবে ফর্মটা পূরণ করবেন, বা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। কারণ অনেকেই আবেদন করবে কিন্তু তাদের আবেদন গ্রহণ করা হবে না। তো কী কারণে আবেদন গ্রহণ করা হবে না সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে জানাবো। সেই সঙ্গে ফর্মটাও কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটাও দেখিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, এই ফর্মটা আপনারা ইংরেজিতে ফিল আপ করবেন। দেখুন, ওপরে বলা হয়েছে ভূমিহীন ক্ষেত মজদুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। তো চলুন দেখে নিই কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। দেখুন, প্রথমেই বলা হয়েছে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ আপনার পার্সোনাল ডিটেলসটা কিন্তু এই জায়গায় দিতে হবে। প্রথমেই রয়েছে নাম, অর্থাৎ আপনার নামটা দিয়ে দেবেন। যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু এই জায়গায় দিয়ে দেবেন। এরপর দেখুন বলা হয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বা বাসস্থানের ঠিকানা। প্রথমেই রয়েছে ভিলেজ, অর্থাৎ গ্রাম। আপনার গ্রামের নামটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই সমস্তগুলো কিন্তু আপনারা এই নিচে নিচে বসিয়ে দেবেন। শেষে দেখুন বলা হয়েছে পিনকোড, অর্থাৎ আপনার পিনকোড কত সেটাও কিন্তু এই পাশে বসিয়ে দেবেন। এইভাবেই কিন্তু এই জায়গাটা আপনারা ফিল আপ করবেন। এরপর নিচে দেখুন বলা হয়েছে ফাদার্স বা হাজব্যান্ড নেম, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি যদি মহিলা হয়ে থাকেন, বিবাহিত মহিলা, তাহলে তার স্বামীর নাম দেবেন। আর যদি কোনো মেয়ে আবেদন করে থাকে বা ছেলে, সেক্ষেত্রে তার বাবার নামটা দিতে পারেন। দেখুন, এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। প্রথমে ডে, তারপরে মাস এবং তারপরে ইয়ার। প্রথমে তারিখটা দেবেন, তারপর মাসটা দেবেন এবং শেষে বছরটা দেবেন। আর পাশেই দেখুন এখানে রয়েছে এজ অ্যাজ অন 1/4/2026, 1/4/2026 তারিখ অনুযায়ী আপনার বয়সটা কত এখানে কিন্তু বসিয়ে দেবেন। অর্থাৎ এপ্রিলের 1 তারিখ পর্যন্ত আপনার বয়স কত সেই হিসাব করে আপনারা কিন্তু এই জায়গায় বয়সটা বসিয়ে দেবেন। এরপর আপনি মেল না ফিমেল, অর্থাৎ পুরুষ না মহিলা বা আদার্স, সেই জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন বলা হয়েছে জেনারেল ক্যাটাগরি নাকি SC/ST বা অনগ্রসর OBC, সেক্ষেত্রে আপনি কোনটা। যদি জেনারেল হন সেক্ষেত্রে জেনারেল টিক করবেন। যদি আপনি SC/ST যেটা হবেন সেই বক্সে কিন্তু আপনি টিক করে দেবেন। তারপর নিচে বলা হয়েছে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত, অর্থাৎ এমন মোবাইল নাম্বার দেবেন যেটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে। সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দেখে দেখে ভালো করে বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারে যেন কোনো ভুল না হয়, তাহলে কিন্তু অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হয়ে যেতে পারে। তারপর বলা হয়েছে আধার কার্ড নম্বর, অর্থাৎ আপনার আধার কার্ডের নম্বরটা অবশ্যই দিতে হবে। দেখুন বলা হয়েছে আধার কার্ড নম্বর আবশ্যিক, অর্থাৎ আপনার আধার কার্ডের নম্বরটা কিন্তু এখানে দেখে দেখে ভালোভাবে বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে ভোটার কার্ড, অর্থাৎ এপিক নম্বর। এটা কিন্তু দেখুন বলা হয়েছে অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন, কোনো অসুবিধা নেই। তারপর রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ আপনার ব্যাংকের সমস্ত তথ্য এবার দিতে হবে। দেখুন বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নাম, অর্থাৎ যিনি আবেদন করছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবেন। তারপর এখানে বসাবেন অ্যাকাউন্ট নম্বরটা। এরপর এখানে বসাবেন IFSC কোডটা ব্যাংকের। এখানে ব্যাংকের নামটা বসিয়ে দেবেন। তারপর আপনার ব্যাংকটা কোন শাখার অন্তর্ভুক্ত, অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চের নামটা এই জায়গাটা বসিয়ে দেবেন। এরপর দেখুন এখানে বলা হয়েছে অ্যাকাউন্টের ধরন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কি সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট। যদি সেভিংস অ্যাকাউন্ট হয় এই বক্সে ক্লিক করবেন, যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে এই বক্সে ক্লিক করবেন। যেটা আপনার যে অ্যাকাউন্টটা হবে সেটা সেই হিসাবেই আপনি সেই বক্সে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন বলা হয়েছে উইথ ফটোগ্রাফ ব্যাঙ্ক পাসবুক, ফটোসহ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ আপনি ব্যাংকের প্রথম পাতার যদি জেরক্স জমা দেন সেক্ষেত্রে আপনি এই বক্সে ক্লিক করবেন। অর্থাৎ ব্যাংকে যে পাসবইটা আছে সেই পাসবইয়ের যদি প্রথম পাতার জেরক্সটা আপনি জমা দেন তাহলে এই প্রথম বক্সটায় ক্লিক করবেন।
আর যদি আপনার বাতিল চেক থেকে থাকে অর্থাৎ ক্যান্সেল চেক, সেক্ষেত্রে আপনি এই বক্সে ক্লিক করবেন যদি আপনি সেটা দেন। এইভাবেই কিন্তু ব্যাংকের ডিটেলসটা আপনারা ফিল আপ করবেন। এরপর দেখুন বলা হয়েছে নমিনি ডিটেলস অর্থাৎ মনোনীত ব্যক্তির তথ্য। নমিনি কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। দেখুন প্রথমেই বলা হয়েছে নেম অফ নমিনি অর্থাৎ মনোনীত ব্যক্তির নাম কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সেক্ষেত্রে আপনার ছেলে বা মেয়ের নাম দিতে পারেন, বা যদি কোনো বিবাহিত মহিলা অ্যাপ্লাই করেন তার হাজব্যান্ডের নাম কিন্তু এখানে দিতে পারেন। দেখুন বলা হয়েছে তারপর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে আবেদন করছে তার সঙ্গে যিনি নমিনি রয়েছেন তার সম্পর্ক কী সেটা কিন্তু লিখে দিতে হবে। এরপর দেখুন বলা হয়েছে নমিনি ফাদার্স বা হাজব্যান্ড নেম। নমিনি যদি আপনার বাবা হয় সেক্ষেত্রে পিতাতে ক্লিক করবেন, বা যদি স্বামী হয় তাহলে স্বামীর নামটা দিতে হবে। দেখুন এখানে বলা হয়েছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ নমিনির সঙ্গে আপনার যে সম্পর্ক যিনি আবেদন করছেন তা সেই সম্পর্কটা এখানে দিতে হবে, যে সে ছেলে না মেয়ে বা আপনার হাজব্যান্ড কিনা সেই সম্পর্কটা দিতে হবে। এরপর দেখুন বলা হয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা কিন্তু এখানে ডেট ওয়াইজ ডেট, প্রথমে ডেট তারপরে মাস তারপরে ইয়ার অর্থাৎ বছরটা দিয়ে দেবেন। এইভাবেই কিন্তু ডেট অফ বার্থটা দিতে হবে নমিনির। এরপর দেখুন বলা হয়েছে এজ অ্যাজ অন 1/4/2026 অর্থাৎ 1/4/2026 অনুযায়ী তার বয়স কত এখানে কিন্তু বয়সটা বসিয়ে দেবেন। তারপর দেখুন বলা হয়েছে নমিনি অভিভাবকের নাম। নমিনির 18 বছরের বয়স নিচে হলে অর্থাৎ যিনি নমিনি বা যাকে নমিনি করেছেন তার যদি বয়স 18 বছরের নিচে হয় তাহলে তার অভিভাবকের নাম এই জায়গায় বসাতে হবে। আর যদি 18 বছরের উপরে হয় নমিনির বয়স তাহলে তার অভিভাবকের নাম বসানোর দরকার নেই। এরপর যিনি আবেদন করছেন তিনি এখানে সই করে দেবেন, এবং যদি সই না করতে পারেন তাহলে টিপছাপ দেবেন। এবং এই জায়গায় দেখুন বলা হয়েছে ডেট, আপনি যবে ফর্মটা ফিল আপ করবেন অর্থাৎ যে তারিখ আপনি ফর্মটা ফিল আপ করবেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন বলা হয়েছে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট অর্থাৎ রসিদ। আপনি যে আবেদন করেছেন তার প্রমাণ কিন্তু এটাই কিন্তু আপনাদের অফিসাররা যারা জমা নেবে তারা কিন্তু এটা অফিসাররাই সব ফিল আপ করে আপনাদের এই রিসিপ্টটা দিয়ে দেবে। এটা কিন্তু আপনারা যত্ন করে রেখে দেবেন, কারণ আগামী দিনে এই রিসিপ্ট থেকেই কিন্তু আপনারা প্রমাণ করতে পারবেন যে আপনারা আবেদন করেছিলেন। তো এখানে জানিয়ে দিই, যদি আধিকারিকরা এই জায়গাটা ফিল আপ না করে সেক্ষেত্রে আপনিও ফিল আপ করতে পারেন। দেখুন এখানে বলা হয়েছে আবেদনপত্র নম্বর অর্থাৎ এটা কিন্তু যেখানে আপনি জমা দিতে যাবেন দুয়ারে সরকার ক্যাম্পে সেখান থেকেই এই নম্বরটা দিয়ে দেওয়া হবে। তারপর এখানে দেখুন বলা হয়েছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করবেন তার নাম দিতে হবে। আইডি নম্বরটা তো আমি আপনাদের বলেই দিলাম আগেই, আর এখানে ডেটটা বসিয়ে দেবেন। দেখুন এখানে বলা হয়েছে রিসিভার সিগনেচার, যিনি জমা নেবেন সেই আধিকারিক কিন্তু এখানে তার সইটা করে দেবেন, এবং করে দিলেই কিন্তু আপনাদের এই যে স্লিপটা দিয়ে দেওয়া হবে যে আপনারা জমা করেছেন ফর্মটা তার প্রমাণ, এটা কিন্তু আপনারা যত্ন সহকারে রেখে দেবেন। তো চলুন দেখে নিই এরপরে আপনাদের কী ফিল আপ করতে হবে। দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ ভূমিহীন ক্ষেত মজদুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনের জন্য স্বঘোষণাপত্র অর্থাৎ সেলফ ডিক্লারেশন ফর্ম। বলা হয়েছে আমি অর্থাৎ যিনি উপভোক্তা তার নামটা কিন্তু এই প্রথমেই দিতে হবে, উপভোক্তার নাম। তারপর রয়েছে পিতা বা স্বামীর নাম, যিনি আবেদন করছেন তার বাবার নাম দিতে পারেন, বা যদি সে বিবাহিত মহিলা হন তার স্বামীর নামটা এই জায়গায় বসিয়ে দেবেন। তারপর তার গ্রামের নামটা এখানে দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন, ব্লকের নামটা এখানে দেবেন, থানার নাম এখানে দেবেন, এবং জেলার নামটা এই জায়গাটায় বসিয়ে দেবেন। এইভাবেই কিন্তু আপনাদের এই জায়গার ফর্মটা ফিল আপ করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার কোনো চাষযোগ্য জমি নেই, আমি ভাগচাষি বা বর্গাদার হিসাবে নথিভুক্ত নই, আমি জীবন ধারণের জন্য অন্যের জমিতে ক্ষেত মজদুর হিসাবে কৃষি সংশ্লিষ্ট কাজে পুরোপুরি নির্ভরশীল। এই মোতাবেক আমি ভূমিহীন ক্ষেত মজদুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে পাওয়ার জন্য আবেদন করছি। অর্থাৎ তার কিন্তু কোনো নিজস্ব জমি নেই এবং সে এই টাকা পাওয়ার জন্যই কিন্তু আবেদন করছে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। সেই সঙ্গে দেখুন বলা হয়েছে আমি আরও ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে উপরোক্ত তথ্য সঠিক। যদি কোনো সময় এই তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ আমার এই প্রকল্পের সুবিধা পাওয়ার দাবি সরাসরি বাতিল করে দিতে পারেন। ইতিমধ্যে আমি যদি এই প্রকল্পের কোনো সুবিধা পেয়ে থাকি তা ফেরত দিতে বাধ্য থাকিব, কোনো রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী। অর্থাৎ এটা কিন্তু আপনাদের পরিষ্কার বলা হয়েছে যে আপনি অন্য কোনো প্রকল্পে যদি সুবিধা পান সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন না।
দেখুন এখানে বলা হয়েছে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার আর অন্যান্য। তো আপনি যদি অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান তাহলে কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না। তো যদি আপনি কৃষক বন্ধু সুবিধা পান তাহলে কৃষক বন্ধু টিক করবেন, বা যদি লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা পান লক্ষ্মীর ভাণ্ডার টিক করবেন। তো যদি আপনি অন্যান্য কিছু সুবিধা পান তাহলে অন্যান্য নামটা এখানে লিখতে হবে, যে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেলে আপনাকে এই জায়গায় নামটা লিখতে হবে। যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান তাহলে লক্ষ্মীর ভাণ্ডার টিক করতে হবে, বা কৃষক বন্ধু পেলে কৃষক বন্ধু টিক করতে হবে। তো এখানে আমি আপনাদের বলে দিচ্ছি, যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা আপনি পান তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। ঠিক আছে, এই জন্যই কিন্তু অনেকে আবেদন করার পরেও কিন্তু তাদের আবেদন ফিরিয়ে দেওয়া হচ্ছে, তাদের আবেদন কিন্তু রিজেক্ট করা হচ্ছে। যারা অন্য প্রকল্পে আবেদন করে রেখেছেন বা টাকা পাচ্ছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। কারণ এখানে পরিষ্কার বলা হয়েছে, ইতিমধ্যে আমি যদি এই প্রকল্পের কোনো সুবিধা পেয়ে থাকি তা ফেরত দিতে বাধ্য থাকিব। আমি রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী। অর্থাৎ রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পে সে যদি সুবিধা পেয়ে থাকে তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে সে বঞ্চিত হবে। এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। তারপর দেখুন নিচে বলা হয়েছে আবেদনকারীর স্বাক্ষর, যিনি আবেদন করছেন তার সইটা এখানে করতে হবে, এবং সে যদি সই করতে না পারে তাহলে এখানে টিপছাপ দিয়ে দেবে, এবং স্থান আর তারিখ, অর্থাৎ ক্যাম্পের স্থানটা দিতে হবে, আর তারিখ, যে তারিখে আপনি জমা দিচ্ছেন তার তারিখটা দিয়ে দেবেন। এইভাবেই কিন্তু আপনাদের সেলফ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে হবে। আর ওই যে ওপরের ফর্মটা আপনারা ফিল আপ করলেন সেম কিন্তু এই নিচের ফর্মটাও রয়েছে। অর্থাৎ এই যে নিচের ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নিচের ফর্মটা কিন্তু ইংরাজিতে আছে। ওপরে যেটা আপনারা ফিল আপ করলেন বাংলায় করলেন, এটা ইংরাজিতে। সেই জন্য যে কোনো একটা ফিল আপ করবেন। যদি আপনারা ওপরের এই বাংলার ফর্মটা ফিল আপ করে দেন তাহলে কিন্তু আপনাদের নিচের এই ফর্মটা আর ফিল আপ করতে হবে না। একই ফর্ম বাংলায় রয়েছে আর এখানে ইংরাজিতে রয়েছে, যে কোনো একটা ফিল আপ করলেই হবে। এরপর দেখুন আরও বলা হয়েছে আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহারের অনুমতি। অর্থাৎ আপনি আধার কার্ডটা যে দিয়েছেন সেই আধারের তথ্য অনুযায়ী আপনাকে যে আপনি যে সরকারকে ব্যবহার করতে বলছেন, যে আপনি যে আধার কার্ডটা দিয়েছেন সেটা যেন সরকার নিয়ে ব্যবহার করতে পারে সেই জন্য আপনি অনুমতি দিচ্ছেন। দেখুন বলা হয়েছে আমি, অর্থাৎ উপভোক্তার নামটা এখানে দিতে হবে। তারপর রয়েছে তার পিতার নাম বা স্বামীর নাম, গ্রামের নাম, এরপর গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম। এইভাবে সমস্তগুলো ফিল আপ করার পর দেখুন বলা হয়েছে এত দ্বারা স্বেচ্ছায় ঘোষণা করছি যে আমার আধারের তথ্য ভূমিহীন ক্ষেত মজদুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আধার আইন 2016 এবং পরবর্তী সংশ্লিষ্ট নিয়মকানুন অনুযায়ী আমার পরিচয়ের সত্যতা যাচাই করার জন্য ব্যবহার করতে দিতে আমার কোনো রকম আপত্তি নেই। অর্থাৎ আপনি যে আপনার সমস্ত তথ্য যাচাই করার জন্য সরকারকে পারমিশন দিচ্ছেন আধার কার্ড দিয়ে, সেটা কিন্তু আপনারা এই মাধ্যমেই বুঝিয়ে দিলেন। তো দেখুন এখানে বলা হয়েছে আধার নম্বর, আপনার আধার নম্বরটা এখানে বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, আপনার আধারের সঙ্গে যুক্ত যে মোবাইল নম্বরটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। এরপর নিচে বলা হয়েছে ভোটার কার্ড নম্বর, আপনার ভোটার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তারপর শেষে বলা হয়েছে নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি, অর্থাৎ আপনি যে ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্সটা দেবেন সেটা কিন্তু আপনাকে সই করে দিতে হবে। স্থান, অর্থাৎ আপনার যেখানে ক্যাম্পটা হচ্ছে সেই স্থানটা দেবেন, তারিখ দেবেন, এবং আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ যিনি আবেদন করছেন তার স্বাক্ষর বা টিপসই। সে যদি না সই করতে পারে তাহলে সে টিপসই দিতে পারে। তো এইভাবে কিন্তু আপনাদের এই ফর্মটাও ফিল আপ করতে হবে। আর সেম একইভাবে আমি আপনাদের আগেও যেটা বললাম, ওপরেরটা কিন্তু আপনারা ফিল আপ করলে আর নিচেরটা ফিল আপ করতে হবে না, একই জিনিস। ওপরেরটা বাংলায় রয়েছে, নিচেরটা ইংরাজিতে রয়েছে, একটাই ফিল আপ করলে হবে, দুটো করতে হবে না। তারপরে দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ চেকলিস্ট। তো চলুন দেখে নিই চেকলিস্টে কী বলা হয়েছে। দেখুন বলা হয়েছে যে সমস্ত নথিগুলি আপনি দিচ্ছেন সেগুলি অবশ্যই টিক করে দেবেন, যে সমস্ত নথিগুলি আপনি জমা দিচ্ছেন সেগুলি টিক করতে হবে। তো কি কি টিক করতে হবে বা কি কি নথি জমা দিচ্ছেন দেখুন এখানে বলা হয়েছে ভোটার আইডেন্টি কার্ড, ভোটার পরিচয়পত্র, যদি আপনি ভোটার কার্ড দেন তাহলে এতে টিক করে দেবেন। আধার কার্ড দিলে আধার কার্ডে টিক করে দেবেন। ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবই বা ক্যান্সেল চেক, যেটা আপনি দেবেন ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স, বা বাতিল চেক যেটা আপনি দেবেন সেটাতে টিক করে দেবেন। তারপর বলা হয়েছে মোবাইল নম্বর লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার যদি আপনি দেন সেটাতে আপনি টিক করে দেবেন। এরপর বলা হয়েছে সেলফ ডিক্লারেশন উইথ এনেক্সা, সংযুক্তি স্বঘোষণাপত্র, যেটা আমি আপনাদের আগেই দেখালাম, যদি সেই স্বঘোষণাপত্রটা আপনারা দেন সেটাতেও টিক করে দেবেন। আর এই স্বঘোষণাপত্রটা তো অবশ্যই আপনাদের দিতে হবে, সেটা আমি আপনাদের ফিল আপ করার পদ্ধতিটাও দেখিয়ে দিলাম। তো ওটাও দিলে আপনারা অবশ্যই টিক করে দেবেন এই ঘরে। তারপর বলা হয়েছে কনসেন্ট লেটার ফর ইউজিং আধার ডেটা, আধারের তথ্য ব্যবহারের সম্মতিপত্র,
যেটা আমি আপনাদের লাস্টে দেখালাম যে আপনি আপনার আধার কার্ড যে ব্যবহারের সম্মতিপত্র দিচ্ছেন সেটাও কিন্তু এখানে টিক করে দেবেন। পাসপোর্ট সাইজের ফটো দিয়েছেন, টিক করে দেবেন। এছাড়াও অন্য কোনো নথি যদি আপনারা দেন এখানে কিন্তু লিখে দিতে পারেন। যদি এই সমস্ত নথি ছাড়া অন্য কোনো নথি আপনি দেন তাহলে এই জায়গায় আপনি টিক করে দেবেন। সেই সঙ্গে নিচের দিকে এলে দেখতে পাবেন এখানে রয়েছে ডেট, তারিখটা আপনি দিয়ে দেবেন। ক্যাম্পের অবস্থানটা অর্থাৎ ক্যাম্প কোথায় হয়েছে সেই জায়গাটা দিয়ে দেবেন। এবং সিগনেচার অব দ্য পারসন রিসিভিং দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ আবেদনপত্র গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর, যিনি আপনার আবেদনটি গ্রহণ করবেন অর্থাৎ যে অফিসার আপনার আবেদনপত্রটি নেবেন তিনি এখানে সই করে দেবেন। তো এইভাবেই যদি আপনারা ফর্মটি ফিল আপ করে দেন এবং যে ক্ষেত মজদুরদের জন্য যে বছরে 4,000 টাকা দেওয়ার কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এইভাবেই যদি ফর্মটা আপনারা ভালোভাবে ফিল আপ করে দেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2টি কিস্তিতে রবি মরশুমে এবং খরিফ মরশুমে 2,000 টাকা করে 4,000 টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না। তবে সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করবেন যেন কোনো জায়গায় কিছু ভুল না হয়। যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হয়ে যেতে পারে। সেই সঙ্গে আমি আপনাদের জানিয়েও দিয়েছি আগে যে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাই আপনি যদি অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।